ঢাকা মেডিকেল কলেজে আমরা সেখানে নাম শুনলেই যাইতে চাই না। বলেন, এলাকার মানুষ আসলে আমরা কেউ যাই? বা আপনারা কেউ অসুস্থ হলে ঢাকা মেডিকেলে যান? চলে যান, প্রাইভেটে চলে যান। এই ঢাকা মেডিকেলটা হবে আমাদের বাংলাদেশের চিকিৎসার আইকন। এইটাকে আমরা বিশ্বমানের একটা হসপিটালে পরিণত করার জন্য সরকারকে আমরা সেইভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমাদের আমিরে জামাতের যে ঘোষণা, আমরা চাঁদাবাজি করব না, কাউকে করতেও দেব না। বলেন, বাংলাদেশের রাজধানী যদি পানির নিচে যায় তাহলে দেশের অবস্থাটা কি? এটা একটা শিক্ষা জোন, আইডিয়াল স্কুল, ভিকারুন্নেসা, এই সকল জায়গায় ভর্তি বাণিজ্য চলে, এটা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা একদম সন্ধ্যার পর থেকেই এখানে আছেন। অনেকের পরামর্শ আমরা শুনেছি, মতামত শুনেছি। আলহামদুলিল্লাহ, এগুলোকে আমরা সামগ্রিকভাবে গ্রহণ করে আগামী দিনে আমাদের পথ চলার জন্য সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। বাংলাদেশে 300টি আসন আছে। 300টি আসন আর আমাদের এই ঢাকা 8 আসন এক হবে? এক হবে না। একে তো বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, আর ঢাকা 8 আসন হলো এই রাজধানীর হৃৎপিণ্ড। ঠিক বলছে কিনা? এখানে আমাদের সেক্রেটারিয়েট, সচিবালয়, সুপ্রিম কোর্ট, এখানে বাংলাদেশ ব্যাংক, বঙ্গভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট মেডিকেল কলেজ, পিজি হাসপাতাল, বাইতুল মোকাররম, প্রেস ক্লাব, রমনা পার্ক, হ্যাঁ, কমলাপুর রেল স্টেশন। আপনারা যে কথাগুলো বলতেছিলেন যে চাঁদাবাজি, আসলে ভিতরে যদি আমরা তাকওয়া পরহেজগারিতা তৈরি করার কোনো কর্মসূচি না থাকে তাহলে চাঁদাবাজি যাবে না। যে কারণে তারা নগদ যা পাও হাত পেতে নাও, পরবর্তী কে এমপি হবে, কে মন্ত্রী হবে, আমার টাকা আমার এখনই আদায় করতে হবে। এই জন্য আজকে দেখেন, চাঁদাবাজি করতে গিয়ে নিজেদের কর্মীরাই নিজেরা প্রায় 1000-এর উপরে পার করে ফেলছে, এবং বহিষ্কারের শিকার হইতে প্রায় 7-8 হাজার। তারপরে কি থামতেছে? থামছে না। নিত্য নতুন ভাবে তারা এই চাঁদাবাজি করতেছে, হত্যা রাহাজানি করতেছে। এখান থেকে বাঁচার উপায় হলো একটাই। আল্লাহ পাক সূরা নহলের 90 নম্বর আয়াতে বলেছেন, যে আয়াতটা আমরা প্রত্যেক জুমায় আমরা শুনি, ইন্নাল্লাহা আমরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল বাগি। তো এখানে এই ইমাম সাহেবদের কথা কেউ শোনে? শোনে না। প্রত্যেক খুতবায় 7 দিন পর পর বলতেছে, কেউ শোনে না। এই কথাটা যদি ইউনূস সাহেব বলতো তাহলে কিন্তু শুনতো, না শুনলে পুলিশ ধরে নিয়ে আসতো। এবং রাষ্ট্রীয় ক্ষমতা, এই যে মাদকের কথা বলছেন, আমাদের ইস্তিহারের মধ্যে আছে। এই সবগুলো কথাই আমার এই লিফলেটের মধ্যে, আমাদের কর্মসূচির মধ্যে দেওয়া আছে। এই মাদক বন্ধ করতে হলে এর উৎস খুঁজতে হবে। এই মাদকের জন্য যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করে এই অফিসাররা দায়ী আছে, তারাই সাপ্লাই দেয়, আর পুলিশ তাদেরকে সাপ্লাই দেয়। এই জায়গায় একটা দিক। আর একটা হলো, যারা মাদক খাচ্ছে তাদের কি কারণ? তাদের অভাব আছে, তাদের চাকরি নাই, তাদের ব্যবসা নাই, হতাশা, তাদের তাদের সঙ্গ খারাপ। তাহলে এগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। যাদের চাকরির কারণে করে তাদের চাকরি দিতে হবে, তাদের ট্রেনিং দিয়ে ট্রেন্ড আপ করে ব্যবসা অথবা চাকরির মধ্যে ঢুকাই দিতে হবে। প্রয়োজনে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠিয়ে দিতে হবে, যাও কাজ করো, ইনকাম করো, জীবন গড়ো। এটা একটা উদ্যোগ। আর যারা সৎসঙ্গ না পাওয়ার কারণে, তাদেরকে সৎসঙ্গ দিতে হবে, মোটিভেশন দিতে হবে এইভাবে। এরপরও যারা, তাদেরকে লৌহ দণ্ড দিয়ে আইনের মধ্যে নিয়ে আসতে হবে। মাদক এইভাবে দূর হবে, না হলে মাদক যাবে না। প্রিয় ভাইয়েরা, এরপরে আপনারা বলেছেন যে খাল খনন। বলেন, বাংলাদেশের রাজধানী যদি পানির নিচে যায় তাহলে দেশের অবস্থাটা কি? মতিঝিল, পল্টন, শান্তিনগর পানির নিচে চলা যায়, তাহলে কেমনে হবে? আমাদের যে খালগুলো আছে উদ্ধার করতে হবে, পানিকে নিষ্কাশনের জন্য ব্যবস্থা করতে হবে, ড্রেনেজ ব্যবস্থা করতে হবে, এবং যেখান থেকে পানি যাওয়ার কথা, বাংলাদেশ ব্যাংকের এখানে একটা পানির একটা রিজার্ভার আছে, এইটাকে
20 বছর যাবত সেখানে বরাদ্দ পায়, কোনো কাজ করে না। এরপরে শাহজাহানপুরের একটা ঝিল আছে, এই ঝিলটাকে আমরা হাতির ঝিলের মতো একটা সুন্দর প্রজেক্টে নিতে পারি, বিশ্ব ব্যাংক থেকে বরাদ্দও আসে, কিন্তু সেগুলো চলে যায়। এইভাবে পানি যেখানে যাবে এই জায়গাগুলো, উৎসগুলো আমাদেরকে উদ্ধার করার একটা উদ্যোগ থাকবে, যেন পানি যে নিচে চলে না যায়। এরপরে আপনারা বলছেন পথ শিশু, শুধু পথ শিশু নয়, ভাসমান যে সকল মানুষ আছে এগুলো নিয়ে আমরা কাজ করি। আমরা বছরের বিভিন্ন সময়ে তাদের নিয়ে আমরা কাজ করি, তাদেরকে খাদ্য, তাদেরকে বস্ত্র আমরা দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আমাদের সীমিত সামর্থ্য দিয়ে কতটুকু করতে পারবো। এই জন্য রাষ্ট্রীয় শক্তি ইউজ করলে আমরা ওই সকল বনি আদমদেরকে, নারী পুরুষ শিশু সবাইকে আমরা রাস্তা থেকে নিয়ে তাদেরকে উপযুক্ত বাসস্থানের উদ্যোগ থাকবে আমাদের, পুনর্বাসন করা। এরপরে হলো আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের খেলার মাঠ, তাদের বিনোদন, এ সকল ব্যবস্থা আমরা যেগুলো মাঠ যেগুলো বেদখল আছে উদ্ধার করা হবে, নতুন কিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে। যেমন বাংলাদেশ ব্যাংকের ওই যে পানির আশপাশ দিয়ে যদি আমরা সুন্দর একটা প্রজেক্ট করতে পারি, তাহলে শিশুদের বিনোদন হবে, বয়স্কদের হাঁটার ব্যবস্থা হবে। এরপরে হলো পানির ভিতরে ওয়াটার রাইড চালু করলে শিশুরা সেখানে পর্যটনের ব্যবস্থা হবে। এইভাবে আমরা আমাদের এই অঞ্চলকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের রমনা পার্ক, বিশাল একটা পার্ক, সেই মোগল আমলে করে গেছে। বাংলাদেশ কি করলো বলেন? এই 54 বছরে এই রমনা পার্কে কি হলো? সকালবেলা কিছুক্ষণ হাঁটার পরে ওটা বন্ধ হয়ে যায়। এত বড় রিসোর্ট কেন করে থাকবে? এটাকে কাজে পরিণত করতে হবে। সকাল ফজর থেকে রাত 10টা পর্যন্ত চালু থাকবে, কি বলেন? এখানে বিভিন্ন ধরনের রাইড দিতে হবে, এখানে জিমের ব্যবস্থা করতে হবে, এখানে গাছগুলোকে আরো নতুন নতুন মানে সুন্দর করতে হবে, এবং এটাকে কাজে লাগিয়ে আমরা এখান থেকে সর্বোচ্চ ফায়দা যেন হাসিল করতে পারি সেই ধরনের ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের উদ্যোগের মধ্যে রয়েছে এটা একটা শিক্ষা জোন, আইডিয়াল স্কুল, ভিকারুন্নেসা। এই ফাঁকে যে সকল স্কুলগুলো আছে এগুলোকে আমরা মানে নিয়ে আসতে চাই, এবং এই সকল জায়গায় ভর্তি বাণিজ্য চলে, এটা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবলিক লাইব্রেরি, এগুলোকে আমরা শিক্ষা জোন হিসাবে, এখানে ওয়াইফাই সার্ভিস ফ্রি, ছাত্রদের লেখাপড়ার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো দিয়ে শিক্ষা জোন করার জন্য আমাদের থাকবে, আমাদের দাবি থাকবে, এবং আমরা সরকারে এগুলো আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ, পিজি হাসপাতাল। আমাদের কপাল কত পোড়া, পিজি হাসপাতালের পাশে সুপার স্পেশালাইজড একটা হাসপাতাল আছে, সেখানে কোনো সার্ভিস আছে? শুধুমাত্র কোটি নয় হাজার কোটি টাকা ব্যয় করে সেটা উদ্বোধন করা হয়ে গেছে, বাট কোনো সার্ভিস দেওয়ার মতো অবস্থান নাই। এই সুপার স্পেশালিস্ট হসপিটাল সহ পিজি হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজের শয্যা বৃদ্ধি সহ আধুনিকায়ন করার আমাদের প্রস্তাব থাকবে ইনশাআল্লাহ। ঢাকা মেডিকেল কলেজে আমরা সেখানে নাম শৈলী যাইতে চাই না, বলেন এলাকার মানুষ আসলে আমরা কেউ যাই, বা আপনারা কেউ অসুস্থ হলে ঢাকা মেডিকেলে যান? চলে যান, প্রাইভেটে চলে যান। এই ঢাকা মেডিকেলটা হবে আমাদের বাংলাদেশের চিকিৎসার আইকন, এইটাকে আমরা বিশ্বমানের একটা হসপিটালে পরিণত করার জন্য সরকারকে আমরা সেইভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে রয়েছে বাইতুল মোকাররম, যেটার সাথে আমাদের সংস্কৃতি, আমাদের বিশ্বাস, আমাদের ঐতিহ্য জড়িত রয়েছে। এই বাইতুল মোকাররমকে ইসলামিক হেরিটেজ এবং আমাদের বিশ্বাসকে আরো শক্তিশালী করার জন্য বাইতুল মোকাররমকে একটা ঐতিহ্য ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের এখানকার যে বড় একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে যানজট। এই যানজটটা কি জন্য হয়? আপনার সন্ত্রাসীরা এবং পুলিশ উভয়ে প্যাক করে আপনার ফুটপাথ গুলা বন্ধ করে দিয়েছে। চাঁদাবাজরা, পুলিশরা উভয়ে চাঁদা খেয়ে এই রাস্তাগুলো আপনার বন্ধ করে দিয়েছে। তাহলে আমরা উভয় ধরনের অসৎ পন্থা অবলম্বনকারীদেরকে শক্ত হাতে দমন করবো ইনশাআল্লাহ। আর আমাদের হকার ভাইদের জন্য
তাদের ব্যবসার উপযোগী প্লেস তৈরি করে দিয়ে তাদেরকে পুনর্বাসন করার উদ্যোগ থাকবে আমাদের। আমরা তাদের পেটে লাথি মারতে চাই না, তাদের পরিবার এই আয়ের উপরেই নির্ভর করছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এইভাবে আমাদের অনেক পরিকল্পনা আছে, আমার কাগজে কিছু দেওয়া আছে, আরো কিছু আমরা জাতীয় ইশতেহারের সাথে সম্পৃক্ত করে আগামীতে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা প্রদান করব। সবশেষে যে কথাটা বলতে চাই সেটা হলো, নারীদের জন্য আমাদের স্পেশাল নজর থাকবে, কারণ আমাদের দেশের অর্ধেক হলো নারী। তাদের যদি কর্মক্ষম করা যায়, তাদের হাতগুলোকে যদি অর্থনৈতিক হাতে পরিণত করা যায়, দেশ আরো এগিয়ে যাবে। তাদের কর্মসংস্থানের জন্য নতুন নতুন ট্রেনিং করানো হবে, উপযুক্ত পথ তৈরি করা হবে, ব্যবসা চাকরির ক্ষেত্রে উন্মুক্ত করে দেওয়া হবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তারা যেন নির্বিঘ্নে বাড়ি থেকে অফিসে যাবে এবং আসবে, কোন ধরনের মানে চোখ রাঙানোর মতো কোনো শক্তি যেন না থাকে, তাদের চোখ আমরা সাবধান করে দেব। এই ধরনের নিরাপত্তা দেওয়া হবে, নারীরা নির্বিঘ্নে চলাচল করবে, তাদের বাচ্চারা যেন ডে কেয়ার থাকে সেখানে রেখে নির্বিঘ্নে কাজ করে বাচ্চা নিয়ে বাসায় যাবে। এইভাবে আমরা নারীদেরকে অগ্রসর করব, যেন আমাদের অর্থনীতি চাঙ্গা হয়। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের সকল প্রচেষ্টা থাকবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। শরিয়া আইন প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ হবে একটি কল্যাণ রাষ্ট্র। এখানে কোনো বৈষম্য থাকবে না, এখানে যেমন ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না, এখানে যেমন শ্রমিক এবং সচিবের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। যার যার অধিকার, যার যার প্রাপ্য, ন্যায্য প্রাপ্য শেষে পেয়ে যাবে। এখানে কোনো সংখ্যালঘু থাকবে না। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের কার্যক্রম আমরা সবাই পরিচালনা করব এবং নির্বিঘ্নে করব, দেশের জন্য করব, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ডাক আসলে আমরা সবাই মিলে সেটাকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের এই আসনের ভিতরে সবার মধ্যে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে যে আমরা আর চাঁদাবাজদেরকে আসতে দেব না। আমরা সৎ এবং যোগ্য শিক্ষিত ব্যক্তিদেরকেই আমরা ক্ষমতায় দেখতে চাই। আর একটা কথা বলতেছে যে আমরা তো সকল দলকেই আমরা একাধিকবার দিয়ে দেখেছি, এইবারে আমরা জামাতকে দিতে চাই। এই ধরনের একটি গুঞ্জন সৃষ্টি হয়েছে। আগামী দিনে আমরা আমাদের এই প্রচারণা আরো বৃদ্ধি করব। আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে, আপনার ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ, আপনাদের আন্ডারে অসংখ্য মানুষ কাজ করে, অসংখ্য শ্রমিক কাজ করে, অসংখ্য মানে বিভিন্ন ট্রেড, এখানে শুধু শ্রমিকই না, আরো অনেক ট্রেড আছে, সকল ট্রেডের আন্ডারে অনেক লোক কাজ করে। আমরা এই নেতৃবৃন্দ দেখেছি, মানে আপনাদের মাধ্যমে আমরা একটা বৃহৎ জনগোষ্ঠীর কাছে আমাদের এই দাওয়াত পৌঁছায় দেব। সবাই মিলে আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে কাজ করে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে সৎ, যোগ্য এবং যারা দেশের জন্য কাজ করবে এই জাতীয় ব্যক্তিকে যেন আমরা নির্বাচিত করতে পারি। বাংলাদেশ জামাত ইসলামী সেই আহ্বানে আপনাদের সবার কাছে দিয়েছে। আপনারা আমাদের আমিরে জামাতের যে ঘোষণা, আমরা চাঁদাবাজি করব না, কাউকে করতেও দেব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।